হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের আবিদ আপু। আজকে নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সরল, জটিল এবং যৌগিক বাক্য। আচ্ছা, সরল, জটিল এবং যৌগিক এটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে। তবে তোমাদেরকে একটা কথা বলে নিই, এই টপিক তিনটা কিন্তু শুধুমাত্র যে আমাদের নবম দশম শ্রেণীতে আছে এমনটা না। এই টপিকগুলো কিন্তু আমাদের ইন্টারে আছে। তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখনও তোমাদের পড়তে হবে। তাহলে এখন থেকে যদি বেসটা তোমরা কমপ্লিট করে রাখো, তোমাদের বেসিক সেন্সটা যদি কমপ্লিট করে রাখো, তাহলে কিন্তু অ্যাডমিশন পিরিয়ডে গেলে তোমাদের আর প্যারা থাকবে না। তার মানে কি করতে হবে? ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। আমরা প্রথমত সরল, জটিল এবং যৌগিক বাক্যের যে বেসিক জিনিসটা সেটা তোমাদেরকে একটু ট্রিক্স দিয়ে আমি শিখাই দিব, যে আমরা ইজিলি কিভাবে মনে রাখতে পারি সেই জিনিসটা। দেন আমরা রুলসে চলে যাব, এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, তাহলে চলো চলে যাই। সরল বাক্য। সরল মানে কি? সহজ সরল। এই মেয়েটা খুব সরল, এই ছেলেটা খুব সরল। সরল মানে এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। কি থাকবে না? ভেজাল থাকবে না। তাহলে আমি বলতে পারি না ভেজালবিহীন, আমি বলবো যে ভেজালবিহীন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো জটিল। জটিল শব্দটাই একটু জটিল, তাই না? জটিল মানে হচ্ছে এখানে একটু একটা জিনিস যাই থাকে একটু কঠিন থাকবে অথবা জটিল থাকবে। এবং যৌগিক মানে কি? আমরা কেমিস্ট্রিতে পড়ি না, অনেক ধরনের যৌগ বানানো হয়। যৌগ মানে কি? ধরো আমি যদি বলি যে H2O, এটা কি? এটা কিসের সংকেত বলো তো? এটা কিন্তু পানির সংকেত, তাই না? এটা পানির সংকেত। তো এখানে কিন্তু H মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। তো দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কিন্তু এখানে পানি হচ্ছে, তাই না? মানে একটা যৌগ সৃষ্টি করতেছে, যেটা পরবর্তীতে পানি সৃষ্টি করে। তাহলে এই যৌগ থেকে আমরা বলতে পারি না যৌগিক মানে হচ্ছে এখানে একাধিক জিনিস থাকবে। অর্থাৎ এখানে যদি একটা বাক্য থাকে, এখানে হয়তো যৌগিকে দুইটা বাক্য থাকবে, তিনটা বাক্য থাকবে, চারটা বাক্য থাকবে। তো এই জিনিসটা হচ্ছে যৌগিক। বুঝতে পেরেছ? এটা ছিল একদমই বেসিক যে জিনিসটা সেটা। তো আমরা চলো ট্রিক্স দিয়ে কিভাবে এক পলকে দেখলেই আমরা সরল, জটিল যৌগকে চিনতে পারবো, যৌগিক বাক্যকে চিনতে পারবো, সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো চলে যাই। দেখো এখানে তিনটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আপুর হাতের লেখা খুবই বাজে, আমি লিখে দিয়েছি, বুঝতে পারছো কিনা সেটা একটু জানাবে। তো দেখো, আমি ভাত খাই। নর্মালি আমি বললাম যে আমি ভাত খাচ্ছি। এখানে কি কোনো ঝামেলা আছে? না। তার মানে এটা একটা সহজ সরল বাক্য বলতে পারি। তাহলে এটা একটা সরল বাক্য। তো বাক্য শেখানোর আগে তোমাদেরকে আরো একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া। এবং এই ক্রিয়া শব্দের অর্থ কি? সবাই একটু কমেন্টে জানাও। ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ, তাই না? কোনো কাজ করাকেই কিন্তু ক্রিয়া বলা হয়। এখন এই ক্রিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমাপিকা, আরেকটা হয়েছে অসমাপিকা। অসমাপিকা, তাই না? তো দেখো এখন সমাপিকা আর অসমাপিকা মানে কি ছোট্ট করে তোমাদেরকে বলে দেই। যেই ক্রিয়াটা দ্বারা, যেই কাজটা দ্বারা একটা বাক্যের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই কাজ দ্বারা একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না সেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। সিম্পল না? জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি ভাত খাই, এখানে কিন্তু আমি আমার মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করে ফেলছি যে আমি ভাত খাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমি কয়টা, এই যে খাওয়াটা কিন্তু একটা কাজ, তাই না? একটা ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটা কি ক্রিয়া বলো তো? এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে সমাপিকা ক্রিয়াটা পেয়ে গেলাম, তো আমরা বলতে পারি না যে যেই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে আর হাজারটা অসমাপিকা ক্রিয়া থাকুক সেদিকে আমাদের তাকানোর দরকার নাই। একটা মাত্র সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের সরল বাক্য। কি বলতো? সরল বাক্য। এই সরল বাক্য, এই রুলসটা যদি শুধুমাত্র তোমার, এই একটা ট্রিক্স যদি শুধুমাত্র তোমার জানা থাকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমাকে উদাহরণ দেওয়া হোক, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। এটা একদম গ্যারান্টি দিয়ে দিলাম। এবং দেখো চলে যাই আমরা পরবর্তী বাক্যে। একটু ভালো করে খেয়াল করো। যখন আমার টিভি দেখা শেষ হবে তখন আমি ভাত খাবো। আমি একটা শর্ত জুড়ে দিলাম যে আমি যখন, ধরো আমার একটা ফেভারিট কার্টুন চলতেছে, তো এই কার্টুনটা যখন দেখা শেষ হবে তখন আমি ভাত খাবো। আচ্ছা দেখো তো, এই বাক্যের দুইটা অংশ আছে না, তাই না? বলো কি কি? এই যে কমার আগ পর্যন্ত একটা, কমার পরে একটা।
তো এই যে জিনিস দুটা আছে, দুটা আলাদা আলাদা পার্ট, এরা কিন্তু দুটা জিনিস দিয়ে যুক্ত হয়েছে। সেটা হচ্ছে দেখো, যখন আমার টিভি দেখা শেষ হবে তখন আমি ভাত খাবো। এই যে যখন তখন, যেমন তেমন, যারা তারা, যে সে, এই ধরনের জিনিসগুলো যদি একটা বাক্যের মধ্যে একাধিক বাক্যকে যদি একসাথে জুড়ে দেয় তখন সেটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। সেটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম না, সাপেক্ষ যোজক। একটু আগে সর্বনাম পড়িয়েছি এজন্য চলে আসছে, এটা হবে সাপেক্ষ যোজক। যোজক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি আমরা একাধিক লাইনকে একসাথে জুড়ে দেই কোনো শব্দ দ্বারা তখন সেটাকে বলা হচ্ছে সাপেক্ষ যোজক। কি হবে? সাপেক্ষ যোজক। ঠিক আছে, এটা নিয়ে আরো ডিটেলসে আসবে একটু পরে, জাস্ট অপেক্ষা করো। এখন আমরা কি দেখেছিলাম? সমাপিকা ক্রিয়া দেখেছিলাম, বাকি আছে আমাদের কি? অসমাপিকা ক্রিয়া। চলো আমরা একটু দেখে নেই। অসমাপিকা ক্রিয়া নিয়ে আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে যেই ক্রিয়া আমাদের মনের ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে না। তো দেখো, যখন আমার টিভি দেখা শেষ হবে তারপরে তুমি কি করবা? ভাত খাইতে পারো, টিভি, তারপরে তুমি ঘুমায় যাইতে পারো, বই পড়তে পারো। দেখো এখানে কিন্তু তোমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, যে যখন আমার টিভি দেখা শেষ হবে তারপরে তুমি কি করবা। একটা প্রশ্ন থেকে যায় না, একটা আকাঙ্ক্ষা থেকে যায় না, এই প্রশ্ন থেকে যাওয়া, আকাঙ্ক্ষা থেকে যাওয়াটাকে আসলে বলা হচ্ছে, এই যে শেষ হবে এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কি বলা হচ্ছে বলো তো? অসমাপিকা ক্রিয়া। আর যদি আমি বলি যে আমি ভাত খাবো, দেখো আমি ভাত খাবো, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, তাই না? এই ভাত খাওয়াটা কি? এই খাওয়াটা কি? এই যে খাবো, আমি ভাত খাবো, এই খাবোটা দিয়ে কিন্তু আমি বুঝাই ফেলছি যে আমার এখন ভাত খাওয়া দরকার, আমি ভাত খাবো। তাহলে এখানে এটা হবে সমাপিকা ক্রিয়া। তার মানে তোমরা বুঝতে পারছো, যেই ক্রিয়া বাক্যের মধ্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই ক্রিয়াটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না, মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকে যায়, একটা আকাঙ্ক্ষা থেকে যায়, তারপরে কি হবে? এখন আমি তোমাদেরকে বললাম যে কি বললাম, যে বাংলাদেশের রাজধানী বলে আমি থেমে গেছি, বাংলাদেশের রাজধানী বলে আমি থেমে গেছি। এখন তোমরা বলবো না যে ঢাকা ঢাকা ঢাকা, এটা কিন্তু শেষ হয় নাই, বাক্যটা শেষ হয় নাই, তাই না? তো এরকম একটা আকাঙ্ক্ষা যদি থেকে যায় একটা বাক্যের মধ্যে তখন সেটাকে আমরা বলবো কি বলতো? সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখো, এই যে এতক্ষণ ধরে আমরা অসমাপিকা ক্রিয়া পেলাম, সমাপিকা ক্রিয়া পেলাম, যোজক পেলাম, সব কিছু তো পেয়ে গেলাম, তাই না? তাহলে এই সব কিছু মিলে একটা ভেজাল সৃষ্টি হয়ে গেছে না, যে সাপেক্ষ যোজক দেখতে পাচ্ছি, অসমাপিকা ক্রিয়া দেখতে পাচ্ছি, সমাপিকা ক্রিয়া, একটা হিজিবিজি একটা ভেজাল হয়ে গেছে। এই যে হিজিবিজি এই ভেজালগুলো যখন চলে আসবে তখনই হয়ে যাবে সেটা কি বাক্য বলো তো? তখনই সেটা হয়ে যাবে আমাদের জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? তারপরে আমরা চলে যাই আমাদের লাস্ট লাইনে, আমি টিভি দেখা শেষ করব তারপর ভাত খাবো। দেখো এখানেও কিন্তু আমরা সাপেক্ষ যোজক দেখতে পাচ্ছি, তাই না? বলো কি কি বলো তো? সেটা বলো তো। সেটা হচ্ছে এই যে যেমন ধরো আমি টিভি দেখা শেষ করব তারপর, এই যে তারপর, এখানেও কিন্তু আমরা একটা সাপেক্ষ যোজকটা দেখতে পাচ্ছি, যে এটাও কিন্তু এই তারপর শব্দটাও কিন্তু এদের এই যে দুইটা লাইনকে একসাথে জুড়ে দিছে। তাহলে এখানে যদি আমরা দেখি আমি টিভি দেখা শেষ করব, এখন আমি বললাম যে মা আমি টিভি দেখা শেষ করব, আমার কিন্তু মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে গেছে। তার মানে এখানে আমরা একটা, এই যে শেষ করে ফেলছো তুমি, একটা সমাপিকা ক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? একটা সমাপিকা ক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে দেখো ভাত খেতে যাব, আমি বললাম যে বন্ধু চল আমি ভাত খেতে যাব। এই ভাত খেতে যাওয়া দ্বারা কিন্তু আমি যে ভাত খাওয়ার প্রতি আমার যে ইচ্ছা সেটা কিন্তু আমি প্রকাশ করে ফেলছি। তাহলে এখানে কিন্তু আমরা আরো একটা, এই যে 2 নাম্বার সমাপিকা ক্রিয়া পেলাম, তাই না? সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম। তো এই যে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে যেখানে 2 এর অধিক বাক্য একত্র মিলিত হবে সেটাকে বলা হবে কি বাক্য বলো তো? সেটাকে বলা হবে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এখন তোমাদের কাছে ক্লিয়ার? আমরা কিন্তু পুরো চ্যাপ্টার পড়ায় ফেলছি, পুরো চ্যাপ্টার কিন্তু আমাদের পড়ানো শেষ। আমরা কিন্তু সরল বাক্য চিনে ফেলছি, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, হাজারটা অসমাপিকা ক্রিয়া থাকুক সেদিকে আমাদের দেখার দরকার নাই, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। আর এই যে জটিল বাক্য সেটা চেনার উপায় হচ্ছে এখানে সাপেক্ষ যোজক থাকবে এবং কি থাকবে তোমার হচ্ছে অসমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে।
আর এই যে 3 নম্বরে দেখলাম সেখানে 2টা সমাপিকা ক্রিয়া থাকবে, এটা হচ্ছে জটিল বাক্য, আমাদের যৌগিক বাক্যের উদাহরণ। তাহলে তোমরা কি চিনতে পেরেছো? এই এখন যদি তোমাদেরকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়, তুমি কি সরল বাক্য চিনতে পারবা, জটিল বাক্য চিনতে পারবা, যৌগিক বাক্য চিনতে পারবা? অবশ্যই পারবা। তাহলে চলো এখন আমরা আমাদের বইয়ে চলে যাই, যে আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে কি বলা আছে। দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম যে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়। এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু বাক্য মানে কি? বাক্য মানে হচ্ছে অনেকগুলো অর্থবোধক শব্দ যখন একসাথে আমরা জুড়ে দিয়ে আমাদের মনের ভাবটা প্রকাশ করে, তখনই সেটাকে বাক্য বলা হয়ে থাকে। তো এই বাক্যগুলোকে তাদের অর্থানুসারে একটা ভাগ করা হয়েছে, তাদের অর্থের অনুসারে একটা ভাগ করা হয়েছে, আবার তাদের গঠনগত অনুসারে একটা ভাগ করা হয়েছে। এই যে গঠনগত অনুসারে যে ভাগটা করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের কি বলতো, সরল, জটিল এবং যৌগিক বাক্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে গঠনগত অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, আমরা বলবো 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এখন দেখো সেম ভাবে আপু যে 3টা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, সেম ভাবে কিন্তু এখানেও 3টা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। এই যে ধরো আমি খেলতে যাব, আমি কিন্তু এখানে বলে ফেলছি যে আমার যখন পড়াশোনা শেষ হবে আমি তখন খেলতে যাব, আমার মনের ভাব কিন্তু আমি প্রকাশ করে ফেলছি। তার মানে এই যে একটা সমাপিকা ক্রিয়া আমরা খেলতে যাব, একটা সমাপিকা ক্রিয়া আমরা পেয়ে গেলাম না, এখানে ক্রিয়াটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এটা হবে কি বলতো, আমাদের কথা মতো এটা হবে সরল বাক্য, তাই তো? 2 নম্বরে দেখো, যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। বলো তো জটিল বাক্যের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম? এখানে আমাদের সাপেক্ষ সর্বনাম থাকবে এবং অসমাপিকা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে আমরা কি পেলাম? যখন তখন পেলাম, তাই না? তাহলে আমরা সাপেক্ষ যোজক পেয়ে গেছি। যখন আমার পড়াশোনা শেষ হবে, তারপরে কি করবা? তারপরে কি করবা? খেলতে যাবা, ঘুমাইতে যাবা, না কি করবা? একটা আকাঙ্ক্ষা থেকে যায় না? তার মানে এটা একটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অসক্রিয়া লিখলাম আমি, অসমাপিকা ক্রিয়া। এবং আমি খেলতে যাব, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে গেলাম? অসমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা পেয়ে গেলাম যোজক, সাপেক্ষ যোজক। তাহলে এটা কি বাক্য? সবাই এক বাক্যে বলে ফেলি, এটা হবে আমাদের জটিল বাক্য, যেখানে জটিল জটিল জিনিস থাকবে। ঠিক আছে, পরের বাক্যে চলে যাই। আমি পড়াশোনা শেষ করব, তারপর খেলতে যাব। এই যে আমি পড়াশোনা শেষ করব, বাক্যটা কিন্তু শেষ। আমি পড়াশোনা শেষ করব, তারপরে যাই থাকুক না কেন আমি পড়াশোনা শেষ করে ফেলছি, আমি খেলতে যাব, এটাও কিন্তু একটা আলাদা বাক্য হয়। অর্থাৎ 2টা অর্থবোধক বাক্য যখন একসাথে আমরা জুড়ে দিলাম, অর্থাৎ 2টা যখন সমাপিকা ক্রিয়া থাকলো, শেষ করব, খেলতে যাব, এই যে 2টা যখন সমাপিকা ক্রিয়া আমরা জুড়ে দিলাম, 2টা সমাপিকা ক্রিয়া যখন আমরা জুড়ে দিলাম, তখন কি হয়ে গেল? তখন কিন্তু হয়ে গেল যৌগিক বাক্য। দেখছো ইজি লাগতেছে না? যৌগিক বাক্য। এখন দেখো প্রথম বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, এই যে দ্বিতীয় তারপরে এটি সরল বাক্য। দ্বিতীয় বাক্যে 2টি অংশ আছে, একটা যখন তখন যোজক দ্বারা যুক্ত হয়েছে, এটি জটিল বাক্যের উদাহরণ আমরা লিখে দিলাম। তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি কর্ম এবং যাবৎ 2টা সমাপিকা ক্রিয়া আছে, এটি একটি যৌগিক বাক্য। দেখছো আপু এতক্ষণ ধরে তোমাদেরকে যে জিনিসটা ব্যাখ্যা করে বুঝালাম, সেই জিনিসটাই কিন্তু বইয়েও বলা হয়েছে, সেম ভাবে বলা হয়েছে, তাই না? তাহলে চলো আমরা এখন সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যকে আলাদা আলাদাভাবে একটু চিনব। তো প্রথমত আমরা চলে যাব আমাদের সরল বাক্যে, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। এগুলো পড়ার দরকার নাই, আবিদ আপু আমাদের আগেই পড়াই ফেলছে, শুরু করার আগে আবিদ আপু আমাদেরকে পড়াই ফেলছে। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে সমাপিকা ক্রিয়া। মানে একটি মাত্র ক্রিয়া যদি মনের ভাব প্রকাশ, সেটা সমাপিকা ক্রিয়া, এবং সমাপিকা ক্রিয়া যদি একটা থাকে তখন সেটা হয়ে যাবে সরল বাক্য। তাহলে আমরা সরল বাক্যকে চিনে ফেললাম। দেখো যেমন পাখিগুলো নীল আকাশে উড়ছে, এই যে পাখিরা নীল আকাশে উঠতেছে, এটা দ্বারা কিন্তু পুরো বাক্যের একটা অর্থ প্রকাশ পেয়ে গেছে, যে হ্যাঁ কতগুলো পাখি এরা নীল আকাশে উঠতেছে। তার মানে এখানে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। তার মানে একটা সমাপিকা ক্রিয়া আছে। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এই যে ঘুমিয়ে পড়া, ও ঘুমায় পড়ছে, বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখানে একটা সমাপিকা ক্রিয়া কিন্তু আমরা দেখতে পারতেছি। এবং এই যে খেয়েটা, এটা কিন্তু আবার অসমাপিকা ক্রিয়া, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা একটা সমাপিকা ক্রিয়া দেখলে সেটাকে আমরা চোখ বন্ধ করে বলবো যে এটা হচ্ছে আমাদের কি ক্রিয়া বলো তো? এটা হচ্ছে আমাদের জটিল যে বাক্যটা সেটা।
তো সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, এটা একটু তোমাদেরকে বুঝতে হবে যে অনেক সময় দেখা যায় সরল বাক্যে ক্রিয়াই থাকে না। তো এই যে একটা ক্রিয়া না থাকলে আমি কিভাবে বুঝবো যে এটা সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি জটিল বাক্য? দেখো, আমরা 3 ভাই বোন, এই যে আমরা 3 ভাই বোন, এখানে কি কোনো ক্রিয়া আছে, কোনো কাজ আছে? বলো। আমরা 3 ভাই বোন হই, আমরা 3 ভাই বোন হতাম, আমরা 3 ভাই বোন কাজ করি, এরকম কিছু বলা আছে? নাই। তো এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা কি বাক্য? এটা একটা সরল বাক্য, কারণ এই যে একটা ক্রিয়া কিন্তু এখানে লুকায়িত আছে, সেটা হচ্ছে হই, যে আমরা 3 ভাই বোন হই, এই ক্রিয়াটা কিন্তু লুকায়িত আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, আবার আরেকটা রুলস দিছে, এটা আমাদের 1 নম্বর রুলস আমরা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের 2 নম্বর রুলস, আর এটা কিন্তু আমাদের 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসে কি বলা হয়েছে? বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে সেটাও সরল বাক্য হয়। এখন আমরা সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়াটা বুঝে গেছি। অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যেটা দ্বারা আমাদের মনের ভাবটা প্রকাশ পাবে না। তো এরকম যদি আরো 1000টা ক্রিয়াও যদি বাক্যে থাকে, বাট একটা যদি তোমার কি থাকে, সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা হবে সরল বাক্য। যেমন ধরো একটা বাক্য এখানে দেওয়া হয়েছে, এটা জাস্ট বুঝলেই তোমরা সবকিছু বুঝে যাবা। বলা হচ্ছে তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। আচ্ছা বলো তো, এই পুরো লাইনের মধ্যে সমাপিকা ক্রিয়া কোনটা? তোমরা বলো, আমি বলবো না। কারেক্ট, তুমি যেটা মনে মনে ভাবতেছো সেটাই, সেটা হচ্ছে গেলেন। কারণ আমি যদি বলতাম যে তিনি বাজারে গেলেন, আমি যদি বলতাম তিনি বাজারে গেলেন, তাহলে এই বাক্যের অর্থটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে যেত, তাই না? তো এই যাওয়াটা দিয়ে কিন্তু আমি আমার পুরো বাক্যের অর্থটাকে প্রকাশ করে ফেলতে পারতেছি। তার মানে এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, তাই না? এখন আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে সমাপিকা ক্রিয়া একটা আর অসমাপিকা ক্রিয়া 1000টা থাকলেও সেটা সরল বাক্য হবে। কিভাবে? দেখো, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, যদি এখানে এতটুক পর্যন্ত এই যে ঘুম থেকে উঠাটা, এই যে ঘুম থেকে উঠা, এটা কিন্তু একটা কাজ, তুমি যে ঘুম থেকে উঠলা এটা একটা কাজ। তো তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, এটা তো কাজ। তো আমি ক্রিয়ার পরে থেমে গেলাম, তাহলে তুমি কি বুঝতে পারতেছো তিনি সকালে ঘুম থেকে ওঠার পর কি করবে? এটা আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় না? তার মানে কি বলো তো? তার মানে এখানে এটা হচ্ছে এই যে ঘুম থেকে ওঠাটা, এই যে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পায়চারি করতে করতে, এই যে ধরো পায়চারি করা, এই যে হাঁটতেছি আমি, পায়চারি করতেছি, এটাকে বলতেছে পায়চারি করা। এই যে পায়চারি করা, এটাও কিন্তু একটা কাজ, এখানেও কিন্তু একটা কাজ হচ্ছে। কিন্তু এই যে পায়চারি করতে করতে, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে তারপরে কি করছে, একটা আকাঙ্ক্ষা থেকে যায় না? তার মানে এটাও কিন্তু এই যে করাটা, করতে করতে, এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া। তো এইভাবে কিন্তু আমাদের 1000টা অসমাপিকা ক্রিয়াও যদি থাকে, একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা কিন্তু সরল বাক্য হবে। মাথায় রাখো, একদম মাথায় গেঁথে নাও, এটা কিন্তু একদম ভুল করা যাবে না। ক্লিয়ার তোমাদের কাছে? সরল বাক্য কিন্তু শেষ। এখন আমরা চলে যাব আমাদের জটিল বাক্যে। দেখো, জটিল বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে সাপেক্ষ যোজক থাকবে, এটা একদম মাথার মধ্যে গেঁথে নাও। যে দেখো, সাপেক্ষ যোজকগুলো কি কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। এই যে দেখো, সুন্দর করে দিয়ে দিছে, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যারা, তারা, যা, তা, এই যে সাপেক্ষ তোমার যোজক বলো অথবা সাপেক্ষ সর্বনাম, এই জিনিসগুলো যদি তোমাদের এই পুরো বইয়ের মধ্যে থাকে অথবা কোনো একটা প্রশ্নের মধ্যে যদি থাকে, এই যোজকগুলো, এই সর্বনামগুলো যদি থাকে, তাহলে হচ্ছে আমরা সেটাকে কি বলবো? যোজক শব্দের অর্থ কিন্তু একসাথে জুড়ে দেওয়া, এটা মনে রাখবা। তো এই জিনিসগুলো, যে, সে, যারা, তারা, এরা কিন্তু কি করতেছে, দুটা বাক্যকে একসাথে জুড়ে দিচ্ছে, তাই না? তো এদের আবার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে তোমাদের তানভীর ভাইয়া হয়তো পড়াইছে, সেটা সর্বনামের মধ্যে, যে সর্বনামের মধ্যে সাপেক্ষ সর্বনাম আবার এদেরকে বলা হয়ে থাকে। মানে এগুলো হচ্ছে সম্বোধন করা হয়, যে যারা, তারা দ্বারা আমরা মানুষকে সম্বোধন করি না? তো সেই জিনিসটা কিন্তু, সেই আলোকে কিন্তু এটাকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এটা কিন্তু আমরা সাপেক্ষ যোজকও বলতে পারি, কারণ এরা বাক্যকে যুক্ত করে দিচ্ছে। এবং যদি, তবে, যেহেতু, সেহেতু, হ্যাঁ, যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন প্রভৃতি, এই যে এই যোজকগুলাও যদি থাকে, এই যে ধরো সর্বনাম আছে এবং যোজকও আছে, এই জিনিসগুলো যদি থাকে, জাস্ট মুখস্থ করে ফেলবা। তোমরা এক কথা এটা মুখস্থ করবা, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যারা, তারা, যা, তা, আর এদিক থেকে হচ্ছে যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন, এই জিনিসগুলো যদি চলে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা একদম এক কথায় দেখলেই আমরা সেটাকে বলে ফেলবো যে এটা হচ্ছে একটা জটিল বাক্য। ঠিক আছে?
কোনো অধীন বাক্যগুলো যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। আচ্ছা, এই অধীন বাক্যটা এগুলো আমাদের তোমরা বুঝবা না, এটা আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ থেকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা কি হবে দেখো, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, তার মানে আগে আমরা একটু এই বাক্যটাতে সাপেক্ষ যোজক অথবা সাপেক্ষ সর্বনাম যেটাই বলা হয়েছে যে সে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কোথায় যে সে দেখছিলাম, আচ্ছা তার মানে এই যে এবং সে হচ্ছে এখানে কি বলতো, এখানে হচ্ছে আমরা বলতে পারি সাপেক্ষ সর্বনাম। তার মানে আমরা সাপেক্ষ সর্বনাম পেয়ে গেছি, এক কথায় হচ্ছে এটা জটিল বাক্য, তাই না? কিন্তু দেখো এখানে বলা হয়েছে এই সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত করার পর যদি অধীন বাক্যগুলো যুক্ত থাকে, দেখো তো এখন অধীন বাক্য কাকে বলে? যদি বলা হয় তুমি অন্য কারো অধীন, আমরা অন্য কোনো দেশের অধীন, অর্থাৎ আমি কারোর উপর ডিপেন্ডেন্ট, কারোর উপর আমি নির্ভরশীল। দেখো এই বাক্যে দুইটা অংশ আছে এবং একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। যেমন যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, তো আমি কিন্তু বলতে পারি নর্মালি সে আমার ভাই, এটা কিন্তু আমি নর্মালি বলে ফেললাম, তাই না? কিন্তু আমি বললাম যেই ছেলেটি এখানে এসেছিল সে কে, সে কে, সে কে প্রশ্নটা কিন্তু এই যে লাস্টের অংশটা, এই অংশটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে নির্ভরশীলতা, যে একটা অধীন বাক্য থাকবে, একটা স্বাধীন বাক্যের সাথে আরেকটা অধীন বাক্য যুক্ত থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা যে প্রথমত সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম থাকবে, অথবা তোমার হচ্ছে এখানে কি থাকবে, তোমার কি অধীন বাক্যগুলো স্বাধীন বাক্যের আন্ডারে থাকবে। তারপরে দেখো আরেকটা যদি আমি দেখাই তোমরা আরো সহজে বুঝতে পারবা। যদি তুমি যাও তবে তার দেখা পাবে, যে যদি এবং তবে পাওয়া গেলাম, তাই না? যদি এবং তবে এটা হচ্ছে আমাদের কি সাপেক্ষ যোজক। তো এই যে সাপেক্ষ যোজকটা আছে, দেখো তো এখানে আমরা স্বাধীন এবং অধীন বাক্য খুঁজে পাই কিনা। তার দেখা পাবে, আমি যদি বই তুমি সেখানে যাও তার দেখা পাবে, তার মানে এটা একটা স্বাধীন বাক্য, এটা কারোর উপর নির্ভর করতেছে না, অন্য কারোর দরকার নাই এর, তার মানে এটা একটা স্বাধীন বাক্য। তো যদি তুমি যাও, এই যে এই অংশটা যদি তুমি যাও, প্রথম অংশটা, তাহলে কি হইলো, এই যদি তুমি যাও তারপর কি হবে, তারপর কি হবে, এই যে অংশটা এটা কিন্তু আমাদের পরের অংশের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরের অংশের উপর নির্ভরশীল। তো এইভাবে অধীন বাক্যগুলো যখন স্বাধীন বাক্যের আন্ডারে থাকে এবং সাপেক্ষ যোজক সাপেক্ষ সর্বনাম থাকে, তখন সেটাকে আমরা বলবো জটিল বাক্য। জাস্ট এই দুটা জিনিস আমরা একটু মনে রাখবো, তাহলে কিন্তু আমরা জটিল বাক্যকে ইজিলি শিখে ফেলতে পারবো। তারপর আরেকটা উদাহরণ দেওয়া আছে, যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। তো আমরা বললাম, যদি আমি বলি যে আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, এটা কিন্তু একটা নর্মাল স্বাধীন বাক্য, কারণ এই বাক্য দ্বারা কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়ে গেছে। কিন্তু যখন বললাম যখন বৃষ্টি নামলো, তারপরে কি হলো, একটা আকাঙ্ক্ষা থেকে জানা, তার মানে এটা এখানে একটা অসমাপিকা ক্রিয়া আছে, অর্থাৎ এটা একটা অধীন বাক্য। এই স্বাধীন বাক্যের উপর যখন অধীন বাক্যগুলো ডিপেন্ডেন্ট থাকবে তখন সেটাকে আমরা বলে ফেলবো জটিল বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? তারপরে চলো আমাদের লাস্ট অপশনে চলে যাই আমরা, যৌগিক বাক্য। দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে যৌগিক বাক্যের ভিতর অবশ্যই দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ দুইটা বাক্য স্বাধীন বাক্য একসাথে জুড়ে দেওয়া হবে। সেটা কি দ্বারা? যোজক দ্বারা। যেমন ধরো দুই বা ততোধিক এই স্বাধীন বাক্য মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার কি থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, এবং এই সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে বলো তো? এই সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে? দুইটা থাকবে। কয়টা থাকবে? দুইটা থাকবে। সমাপিকা ক্রিয়া যখন দুইটা থাকবে তখন সেটাকে আমরা চোখ বন্ধ করে যৌগিক বাক্য বলবো, আর আমাদের কিছু দেখা লাগবে না, স্বাধীন অধীন কিছু দেখা লাগবে না। ঠিক আছে? তো এই যে তোমার ধরো এই যৌগিক বাক্যের মধ্যে কিন্তু যে যোজকগুলোর কথা বলা হচ্ছে সেই যোজকগুলোকে দেখো বলা হয়েছে এবং, উ, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক কিন্তু এই যোজকগুলো কিন্তু থাকবে। কি কি থাকবে একটু মুখস্থ করে ফেলতে হবে, এটা কাইন্ডলি একটু টিএম করে ফেলতে হবে, কারণ যৌগিক বাক্যের যেগুলা সরল বাক্যের গুলা কিন্তু আবার আলাদা। তো যৌগিক বাক্যের যোজকগুলা, সরল বাক্যের যোজক সর্বনামগুলা তোমাদের একটু আলাদা আলাদা করে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে চলো আমরা একটু দেখে নিই, এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে তোমার কি বলতো, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ ইত্যাদি জ্যোতিচিহ্ন কিন্তু যোজকের কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে আর, অথবা, এবং, উ, আর, কিংবা এই জিনিসগুলো না থাকতে পারে, শুধুমাত্র কোলন, তারপর হচ্ছে তোমার সেমিকোলন, তারপর হচ্ছে ড্যাশ চিহ্ন, হ্যাঁ শুধু এই জিনিসগুলো থাকতে পারে। এই জিনিসগুলো অনেক সময় যোজকের মতো কাজ করে। তাহলে চলো আমরা একটু উদাহরণগুলো দেখলে বাকিটা বুঝে যাব। হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। দেখো এখানে দুইটা কাজ, তুমি দুইটা সমাপিকা ক্রিয়া পাইলে এটা চোখ বন্ধ করে, এটা কিন্তু যৌগিক বাক্য। হামিদ বই পড়ছে, ঠিক আছে,
হামিদের বই পড়া হচ্ছে, এটা দ্বারা পুরো বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে গেছে যে হামিদ বই পড়ছে। এই পড়াটা কিন্তু, এই যে পড়ার যে কাজটা, সেটা কিন্তু অন্য কোনো বাক্যের উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এটা একটা স্বাধীন বাক্য। সীমা রান্না করছে, সীমা রান্না করতেছে, ওর তো আর কোনো সমস্যা নাই, ও ওর মতো করে রান্না করতেছে। এখানে আরেকটা আমরা স্বাধীন বাক্য পেয়ে গেলাম, অর্থাৎ সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম। তো এই যে দুইটা সমাপিকা ক্রিয়া যখন আমরা পাইলাম, তখন সেটা হয়ে যাবে কি বাক্য বলো তো? সেটা হয়ে যাবে আমাদের চোখ বন্ধ করে যৌগিক বাক্য। কি হয়ে যাবে? যৌগিক বাক্য, তাই না? তারপরে দেখো, সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। দেখো এখানে কিন্তু এই যে কমা কমা, দেখছো কমা কমা, এই কমা সেমিকোলন কোলন এই জিনিসগুলো কিন্তু আমাদের যোজক হিসেবে কাজ করবে। যে তারপর আছে, তারপর পড়তে বসলো, অর্থাৎ সে আমি যদি বলি আমি ঘর ঝাড়ু দিলাম, সম্পূর্ণ আমার মনের ভাব প্রকাশ হয়ে গেছে। ঘর মুছলাম, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে ফেলাম, ঘর মোছা শেষ। আমি পড়তে বসলাম, ঠিক আছে? তাহলে যে কি হইলো, দুই বা ততোধিক যদি সমাপিকা ক্রিয়াও থাকে কোনো সমস্যা নাই, বাট অনেকগুলো বাক্যকে একসাথে জুড়ে দিবে হচ্ছে কে বলতো? সেখানে যৌগিক। যৌগ মানে মনে আছে না, অনেকগুলো জিনিসের একসাথে বন্ধন, সেটা মানে হচ্ছে যৌগিক বাক্য। ঠিক তেমনি অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল, অন্ধকার হয়ে এসেছে, এটা একটা লাইন, বন্ধুরাও মুখ ভার করে রইল, এটা আরেকটা লাইন। অর্থাৎ এখানে দুইটা সমাপিকা ক্রিয়া আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে বলবো যে এটা যৌগিক বাক্য। তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দায়ের কিছু না। আমি যদি বলি তোমরা চেষ্টা করেছিলে, তোমরা চেষ্টা করেছো, বাক্য কিন্তু শেষ, তুমি চেষ্টা করেছো, বাক্য শেষ। তুমি যে চেষ্টা করছো আমি তোমাকে বললাম, অ্যাপ্রিশিয়েট করলাম, তুমি চেষ্টা করছো, বাক্য কিন্তু শেষ। একটা সমাপিকা পেয়ে গেছি আমরা, একটা স্বাধীন বাক্য পেয়ে গেছি। আশানুরূপ ফল পাওনি, তুমি আশানুরূপ ফল পাওনি। ধরো তুমি পরীক্ষা দিয়ে আসছো, আমি বললাম তুমি আশানুরূপ ফল পাওনি, বাক্যের অর্থ কিন্তু শেষ, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা দুইটা স্বাধীন বাক্য পেয়ে গেলাম, অর্থাৎ দুইটা সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম। দোষের কিছু নেই, এখানে আমি যদি বলি যে এখানে দোষের কিছু নাই, এটাও কিন্তু একটা বাক্য হয়ে গেল, তাই না? মানে কোনোটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না, অর্থাৎ এরা স্বাধীন। এভাবে একাধিক স্বাধীন বাক্য যখন, অর্থাৎ একাধিক সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য যদি একসাথে জুড়ে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য। শেষ, পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন যাই থাকুক না কেন আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু পরীক্ষা প্রশ্ন কিভাবে আসবে? পরীক্ষায় হয়তো তোমার দেখা যাবে তোমার কোশ্চেনের মধ্যে বলবে কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য, কোনটা জটিল বাক্য, হ্যাঁ, তারপর হচ্ছে চেনার উপায়গুলো কি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে পড়েছিলাম না চেঞ্জিং সেন্টেন্স, মনে আছে তোমাদের কাছে? চেঞ্জিং সেন্টেন্স, তাই না? মনে আছে? এই চেঞ্জিং সেন্টেন্সকে বাংলায় বলা হয় বাক্যান্তর। কি বলা হয়? বাক্যান্তর। বাক্যান্তর মানে বুঝো, মানে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করা। এই যে এতক্ষণ ধরে আমরা চিনলাম সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এখন আমরা সরল থেকে কিভাবে যৌগিকে নিব, যৌগিক থেকে কিভাবে জটিলে আনবো, জটিল থেকে কিভাবে আমরা সরলে আনবো, এই যে একটা সার্কেল আছে এখানে, তাই না দাদা? আমরা সার্কেলটা যদি আমরা করি, ধরো এই যে ধরো জটিল, আমি একটা সার্কেল করলাম, ঠিক আছে? জটিল, যৌগিক এবং সরল, একটা সার্কেল করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন বলো, সরল বাক্য থেকে জটিল বাক্যে আমরা রূপান্তর করতে পারবো না, জটিল থেকে যৌগিকে রূপান্তর করতে পারবো না, যৌগিক থেকে আমরা সরলে রূপান্তর করতে পারবো না, আবার যৌগিক থেকে আমরা জটিলে রূপান্তর করতে পারবো না, জটিল থেকে আমরা আবার সরলে রূপান্তর করতে পারবো না। এই যে সার্কেলটা, এটাকে কিন্তু আমরা ইংরেজিতে পড়ে আসছি চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ বাক্যান্তর। বাংলায় এটাকে বলা হচ্ছে বাক্যের রূপান্তর, বাক্যান্তর, আর ইংরেজিতে এটাকে বলা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে শিখতে হবে, কারণ এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এখন আমরা দেখব সরল বাক্য থেকে জটিল বাক্য, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যেটা ছিল। সরল বাক্য মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর হচ্ছে তোমার জটিল বাক্য মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স। আর যৌগিক মানে কি বলো? যৌগিক মানে কি হবে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সের রূপান্তরগুলো আমরা ইংরেজিতে শিখে আসছি, এখন সেটা আমরা বাংলায় পড়বো। বাংলায় অনেক সোজা, ইংলিশে একটু কঠিন ছিল, বাংলায় কিন্তু অনেক সোজা। তো দেখো বাক্যের রূপান্তর, বাক্যের মূল অর্থ
অপরিবর্তিত রেখে সরল জটিল যৌগিক বাক্যের পারস্পরিক রূপান্তর করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ইজ, এখানে তোমার অর্থকে অপরিবর্তিত রাখতে হবে। এখন তুমি যে একটা বাক্য থেকে আরেকটা বাক্য পরিবর্তন করছো, এখানে কি বাক্যের অর্থটা পরিবর্তন হয়ে যাবে? একদমই না। তুমি যেভাবেই বাক্যটা পরিবর্তন করো না কেন, এখানে কিন্তু বাক্যের অর্থের কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো বলা হচ্ছে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে বাক্যের রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটা একটু ছোট্ট করে দেখে নিব যে সরল বাক্য থেকে আমরা কিভাবে জটিল বাক্য নিব, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু থেকে মানে টু কমপ্লেক্স। এখন চলো আমরা ইংরেজিও শিখি, বাংলাও শিখি। আর কি করব বলো? আমরা ইংরেজিও শিখবো, বাংলাও শিখবো। তো সরল বাক্যতে আমরা কি দেখেছিলাম? সরল বাক্যতে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন ধরো আমি বললাম দুর্জন লোক পরিত্যাজ্য। দুর্জন মানে কি? দুর্জন মানে হচ্ছে যারা দুষ্ট প্রকৃতির লোক, যাদের মধ্যে নীতি নৈতিকতা নাই, এরকম লোক পরিত্যাজ্য, অর্থাৎ এদেরকে ত্যাগ করাটা আমাদের জন্য উপকারী অথবা আমাদের জন্য শ্রেয়, আমাদের জন্য ভালো, খারাপ মানুষদের সাথে না চলা। তো দুর্জন লোক পরিত্যাজ্য, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, পরিত্যাজ্য কোনো ক্রিয়া নাই। অর্থাৎ এখানে যদি আমরা একটা ক্রিয়া লুকায়িত থাকে, সেটাকে যদি আমরা বের করি, দুর্জন লোক পরিত্যাজ্য হয়, অর্থাৎ দুর্জন লোকদেরকে আমাদেরকে পরিত্যাগ করতে হয়, অর্থাৎ তাদেরকে আমাদের বাদ দিতে হয় আমাদের জীবন থেকে, তাদের কাছ থেকে দূরে সরে আসতে হয়। তাহলে এখানে কিন্তু একটা সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, তাই না? একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। এখন এই সরল বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। এখন তোমরা বলো তো, জটিল বাক্যের মধ্যে আমরা কি কি জিনিস পেয়েছিলাম? সাপেক্ষ যোজক পেয়েছিলাম, সাপেক্ষ সর্বনাম পেয়েছিলাম, তারপরে অসমাপিকা ক্রিয়া পেয়েছিলাম, সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য পেয়েছিলাম, তাই না? তো সেভাবেই পরিবর্তন করে ফেলো। এখন এই যে বাক্যটা দুর্জন লোক পরিত্যাজ্য, আমি যদি এই বাক্যটাকে বলি, এইভাবে বলি, দেখো তো অর্থের কোনো পরিবর্তন হয় কিনা? যিনি দুর্জন তিনি পরিত্যাজ্য, আমি বললাম যিনি দুর্জন তিনি পরিত্যাজ্য, অথবা যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। এই যে যিনি তিনি যারা তারা ব্যবহার করলাম, এগুলো কি? এগুলো সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক, তাই না? বলো তো এই যে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক কিন্তু নিয়ে আসছি। এখন স্বাধীন বাক্য, একটা অধীন বাক্য লাগবে। তো যদি আমি বললাম যেসব লোক দুর্জন, তারা কি? একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে না? তার মানে এটা একটা অসমাপিকা ক্রিয়া, এটা একটা অসমাপিকা কি? যেসব লোক দুর্জন হয়, এখানে কিন্তু একটা হয় ক্রিয়াটা কিন্তু লুকায়িত আছে, অসমাপিকা ক্রিয়া। তারা পরিত্যাজ্য হয়, এখানে কিন্তু হয়টা লুকায়িত আছে। তাহলে এখানে হবে এটা কি বলতো? সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, তারপরে হচ্ছে আমরা যোজক পেয়ে গেলাম। তার মানে দেখো তো এই বাক্যটার অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? না, একদমই অর্থের পরিবর্তন হয় নাই। আমরা শুধুমাত্র কি করেছি বলতো? আমরা শুধুমাত্র যার জন্য যেটা দরকার সেটা জাস্ট নিয়ে এসে জুড়ে দিয়েছি, তাহলে কিন্তু বাক্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? ইজি না? অনেক সোজা। তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখব সরল বাক্য থেকে। দেখো তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, যেহেতু তুমি চেষ্টা করো নাই তাই জন্য ব্যর্থ হয়েছে। এই যে চেষ্টা না করায় ব্যর্থ হওয়াটা, এটা কিন্তু একটা মাত্র সমাপিকা ক্রিয়া, তাই না? একটা সমাপিকা ক্রিয়া। এখন এটাকে আমরা সবাই মিলে কি করব? আমরা এটাকে জটিলে রূপান্তর করব। চলো তো জটিলে রূপান্তর করলে কি সেটা একটু দেখে নিই। যেহেতু তুমি চেষ্টা করো নাই সেহেতু তুমি ব্যর্থ হয়েছো, সোজা কথা। এই যে যেহেতু সেহেতু আমরা কি নিয়ে আসলাম? যেহেতু সেহেতু, অথবা যেহেতু তাই, যেহেতু সেহেতু সেম কথা। এই তাইয়ের পরিবর্তে কিন্তু আমরা সেহেতুও ব্যবহার করতে পারি, ঠিক আছে? কোনো প্যারা নাই। যেহেতু সেহেতু, যে সে, যারা তারা, যিনি তিনি, এগুলো কিন্তু চলে আসতে পারে। তো যেহেতু তুমি চেষ্টা করোনি তাই তুমি ব্যর্থ হয়েছো। দেখো অর্থের কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, মাথায় রাখবা। শুধুমাত্র যার যেটা পরিচিতি সেটা আমরা জুড়ে দিছি, ব্যাস হয়ে গেছে না জিনিস? কিচ্ছা খাতাম। ওকে, তাহলে এই ছিল আমাদের সরল বাক্য থেকে জটিল বাক্যের রূপান্তর। ঠিক সেম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসে এই কাজটা করব, যে যার যেটা প্রয়োজন জাস্ট সেটা এনে বসায় দিব, বাক্য পরিবর্তন হয়ে যাবে। তারপর দেখো আমরা চলে যাই জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। জটিল বাক্য মানে কি? জটিল বাক্য মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? আর সরল বাক্য কি? সরল বাক্য হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আচ্ছা বলো, এটা কি তোমাদের পড়াইতে হবে? আর পড়াইতে হবে? কারণ একটু আগে কিন্তু আমরা সরল থেকে জটিলটা দেখছি, তার জটিল থেকে যদি সরলে করতে যাই তাহলে উল্টাটা হবে না? তাহলে দেখো কি আসছে, যে
যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। এই যে যারা তারা জাস্ট আমরা বাদ দিয়ে দিব, যারা এবং তারাকে বাদ দিয়ে দিব, কারণ সরল বাক্যে যারা তারা থাকে না, যেহেতু আমরা সরল বাক্যে রূপান্তর করতেছি। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, তাহলে আমরা বলতে পারি না যে পরিশ্রমীরা জীবনে সফল হয়? বলতে পারি না? অর্থে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই তো। এই যে ধরো পরিশ্রমীরা জীবনে সফল হয়, এই যে সফল হওয়াটা, এখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, তার মানে এটা কি? চোখ বন্ধ করে এটা সরল বাক্য, তাই না? তারপরে দেখো আমরা এখানে চলে যাই, যে যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। তাহলে আমরা এই যে সরল বাক্যতে আমরা কি জানি? যখন, যখন, তখন, এগুলো থাকে না, তাহলে এগুলো বাদ দিয়ে দিলাম। সে সুসংবাদটা পেল, সে আনন্দিত হলো। আমরা বলতে পারি না যে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, এক বাক্যে শেষ করে দিলাম। অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? আমাদের মেইন টার্গেট অর্থের কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে অ্যান্সার কি হইল? অ্যান্সার হচ্ছে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত। এই যে আনন্দিত হওয়া, একটা সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, সরল বাক্য হয়ে গেল। ইজি না? একদমই সোজা। তারপর চলো আমরা পরবর্তী চললে সরল বাক্য থেকে এখন আমরা যৌগিকে যাব। মনে আছে যৌগিক বাক্য কি? মানে অনেকগুলা বাক্য থাকবে, ঠিক আছে? তো অনেকগুলা বাক্যকে আমরা সরল বাক্যটাকে কি করব? অনেকগুলা বাক্যে রূপান্তর করব। সেটাই তো সরল থেকে যৌগিক। তাহলে চলো এখন আমরা একটু চেষ্টা করি, এত রুলস টুলস পড়ার দরকার নেই, জাস্ট উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। সেটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তোমাদের জন্য এনাফ। দেখো সরল বাক্যতে কি বলা হয়েছে, একটু খেয়াল করো। সরল বাক্যতে বলা হচ্ছে তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ। তুমি চেষ্টা করো নাই, ব্যর্থ হয়েছো, এটা একটা সরল বাক্য। এখন আমি যদি বলি যে তুমি চেষ্টা করোনি, তুমি ব্যর্থ হয়েছ, তুমি চেষ্টা করোনি তাই তুমি ব্যর্থ হয়েছ, তাহলে দেখো এখানে দুইটা বাক্য হচ্ছে কিনা? তুমি চেষ্টা করোনি একটা বাক্য, তুমি ব্যর্থ হয়েছ তাই তুমি ব্যর্থ হয়েছ, এটাও কিন্তু একটা বাক্য। তাহলে দুইটা বাক্য পেয়ে গেলাম, দুইবার ততোধিক বাক্য পেয়ে গেলাম আমরা। দুইবার ততোধিক বাক্য যেরকম এরকম স্বাধীন বাক্য যদি চলে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। সেম ভাবে দেখো ভিক্ষুককে টাকা দাও, ভিক্ষুককে টাকা দাও, এটা একটা সরল বাক্য, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু আমি যখন বললাম কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও, কিছু লোক ভিক্ষা করে ওদেরকে টাকা দাও, আমি বললাম যে ভিক্ষুক ভিক্ষা করে তাদের টাকা দাও, এটাও বললাম যে ধরো আমি এটা বললাম না, আমি বললাম যে ভিক্ষুক ভিক্ষা করে তাদের টাকা দাও, এভাবেও যদি আমি বলি তাহলে এটাও কিন্তু একটা যৌগিক বাক্য হয়ে যায়। অর্থাৎ জাস্ট তুমি এই ছোট বাক্যটাকে একটু এলাবোরেট করবা, একটু ধরো একটু বড় করবা আর কি, একটু বড় করে জাস্ট লিখবা, তাহলে কিন্তু এনাফ। ওকে, তাহলে মোটামুটি তোমরা বুঝে গেছো সরল থেকে যৌগিককে রূপান্তর কিভাবে করতে হয়। এখন যৌগিক থেকে যদি সরলে রূপান্তর করতে পারবা না, জাস্ট যেটা যেটা সরলে মানে লাগে না সেটা সেটা বাদ দিয়ে দিবা। দেখো কিভাবে হচ্ছে সেটা সেটা দেখো, আমি তোমাদেরকে একদম সহজে যৌগিক থেকে আমরা এখন সরলে যাবো, জাস্ট উল্টা করবো আর কি, উল্টা করব। দেখো সে এখানে এলো এবং সব কথা খুলে বলল, সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। তাহলে আমি যদি এখন পেয়ে গেলাম যে সে এখানে এলো, একটা বাক্য পেয়ে গেলাম, সব কথা খুলে বললো আরেকটা বাক্য, মানে দুইটা স্বাধীন বাক্য আমি পেয়ে গেলাম, তাই না? এবং এটা একটা যোজক পেয়ে গেলাম, যোজক থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো প্যারা নাই, বাট দুইটা স্বাধীন, দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকতে হবে, তখনই সেটা কিন্তু যৌগিক বাক্য হবে। তাহলে ধরো এই যে যৌগিক বাক্যটা আমরা মোটামুটি পেয়ে গেলাম। এখন এই বাক্যটাকে তোমাকে অর্থের পরিবর্তন না করে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্য মানে কি? সহজ সরল, কোনো ঝামেলা থাকবে না। এখন আমি বললাম যে সে এখানে এসে সব কথা খুলে বলল, এখানে বলা ছিল সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। আমি যদি বলি সে এখানে এসে সব কথা খুলে বলল, যেই লাউ সেই কদু না, অর্থাৎ টাঙানো আর লটকানো তো সেম কথা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই বাক্যটাকে আমরা সরলে রূপান্তর করতে পেরেছি, কারণ এর অর্থের কোনো পরিবর্তন হয় না এবং এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া কিন্তু এই যে বলাটা খুলে বলছো তুমি, সমাপিকা ক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তারপরে দেখো আর একটা উদাহরণ দেখব, লোকটি অশিক্ষিত। আমি বললাম লোকটা অশিক্ষিত, এটা একটা বাক্য, এটা একটা স্বাধীন বাক্য, একটা স্বাধীন বাক্য পাইয়া গেলাম। তারপর বললাম কিন্তু অভদ্র নয়, তিনি অশিক্ষিত হলেও তিনি কিন্তু অভদ্র না। অভদ্র না মানে হচ্ছে তিনি খারাপ না, তিনি ভদ্র, অশিক্ষিত কিন্তু ভদ্র। তো অভদ্র নয়, তিনি অভদ্র নয়, এটা কিন্তু একটা বাক্য হয়। তিনি অশিক্ষিত, এটাও একটা বাক্য হয়। অর্থাৎ আমরা দুইটা স্বাধীন বাক্য কিন্তু পেয়ে গেলাম। এই দুইটা স্বাধীন বাক্য যখন পাবো সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? সেটা কিন্তু আমাদের যৌগিক বাক্য হয়ে যাবে, তাই না? এখন এটাকে আমরা একটু সরল বাক্য নিয়ে আসি, বলো তো কি হবে অ্যান্সারটা? তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ, তাই না? লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। আমি যদি বললাম যে লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, বরং দেখো
এই যে অভদ্র না হওয়াটা, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা সরল বাক্য। ইজি লাগছে না? তারপরে আমাদের লাস্টের যেই আরেকটা পরিবর্তন আছে সেটা আমরা একটু দেখে নিব। দেখো বলা হচ্ছে জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে চলে যাওয়া। তো জটিল বাক্য মানে আমরা জানি এখানে কি থাকবে, যোজক সর্বনাম থাকবে এবং হচ্ছে কি সমাপিকা অসমাপিকা ক্রিয়া থাকবে। আর যৌগিক মানে হচ্ছে এক বা একাধিক কিন্তু দুই বা ততোধিক আমাদের কাছে স্বাধীন বাক্য থাকতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি নিই। এখানে বলতেছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যখন তখন, এগুলা কি? এগুলো হচ্ছে যোজক, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। এই যোজক বা হচ্ছে আমরা বলতে পারি এটা সর্বনাম, যখন সর্বনাম। আচ্ছা এটা সর্বনাম হলো, এটা শুধু যোজক হবে। আচ্ছা এটা শুধু যোজক হবে, ওকে। আচ্ছা তারপরে দেখো যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এই যে বিপদ আসা এবং দুঃখ আসা, এখানে কিন্তু আমরা দুইটা বাক্য পেয়ে গেলাম। কি পাইলাম? দুইটা বাক্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এই দুইটা বাক্য কি দ্বারা যুক্ত আছে? এই দুইটা বাক্য কিন্তু আমাদের যোজক দ্বারা যুক্ত আছে, তাই না? যোজক থাকলেই আমরা চোখ বন্ধ করে এটাকে বলে ফেলবো এটা জটিল বাক্য। এখন এটাকে একটু যৌগিকে নিয়ে আসো। যৌগিকে হচ্ছে কি হবে? দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকতে হবে, যে বিপদ ও দুঃখ একসাথে আসে। তো এখানে দেখো এখানে বিপদ আসে, এখানে বিপদের পরে এই যে আশাটা কিন্তু এখানে লুকায়িত আছে, যে বিপদ আসা এবং দুঃখ আসা এই দুইটাই কিন্তু তোমার কি এখানে বলো তো, এই দুইটাই কিন্তু এখানে স্বাধীন বাক্য। এই উটা দেখছো, উটা কিন্তু একটা যোজক, যোজক কিন্তু যুক্ত আছে। সো যোজক যেহেতু যুক্ত আছে এবং এখানে আমরা দুইটা স্বাধীন বাক্য পেয়ে যাচ্ছি, যদিও এখানে ক্রিয়াটা লুকায়িত আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি এটা একটা কি বাক্য বলো তো, এটা একটা যৌগিক বাক্য। তারপর আমরা চলে যাই, যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। বুঝতেই পারতেছি যদি এবং তবে আছে, নিয়মিত সাঁতার কাটো শর্ত দিয়ে দিছে, মানে এটা হচ্ছে তোমার অধীন বাক্য, এটা হচ্ছে স্বাধীন বাক্য পাওয়া গেলাম আমরা। তার মানে এটাকে এখন আমাদের যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। চলো আমরা একটু যৌগিক বাক্যে দেখে নিই। নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত সাঁতার কাটা এবং স্বাস্থ্য ভালো রাখা দুইটা কিন্তু স্বাধীন বাক্য, দুইটা স্বাধীন বাক্য রূপান্তর হয়ে গেছে, অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার উল্টাটা করে দেই আমরা, এটার উল্টাটা করে দিলেই তো অ্যান্সার হয়ে যাবে। বলা হচ্ছে যৌগিক থেকে আবার জটিলে চলে আসতে। এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা করলাম কিন্তু তোমার কি করছি দেখো তো, জটিল থেকে যৌগিক করছি, এখন যৌগিক থেকে আমরা উল্টায়া কি করব? জটিলে নিয়ে আসবো, তাই না? তো দেখো বলা হচ্ছে ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। এই যে বয়স অল্প এবং বুদ্ধিমান, এটা একটা স্বাধীন বাক্য, এটা একটা স্বাধীন বাক্য, তাই না? এখন এই স্বাধীন বাক্যগুলোকে তুমি জাস্ট যোজক সর্বনাম দিয়ে অ্যাড করাইয়া অধীন বাক্যতে স্বাধীন বাক্যতে নিয়ে আসো, তাহলে তো এনাফ। দেখো কি বলছে, যদিও ছেলেটির বয়স, এখানে বলছে ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। আমি বললাম যদিও ছেলেটার বয়স অল্প তবু সে বেশ বুদ্ধিমান। তাহলে এই যদিও তবু এই জিনিসগুলো ছিল না আমাদের যোজকের মধ্যে, ছিল না? তো যোজক নিয়ে আসছি অ্যান্ড হচ্ছে এই যে অধীন বাক্য নিয়ে আসলাম, এই যে স্বাধীন বাক্য নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে? তাহলে সেটা যৌগিক বাক্য হয়ে যাবে, আমাদের জটিল বাক্যে রূপান্তর হয়ে যাবে। তারপর দেখো আরেকটা উদাহরণ দেখি, দোষ করেছো অতএব শাস্তি তুমি পাবে। তুমি দোষ করছো, তুমি তো শাস্তি পাবাই, তাহলে যেহেতু তুমি দোষ করছো তাহলে তুমি শাস্তি পাবা, সেহেতু তুমি শাস্তি পাবা। তাহলে দেখো দোষ করেছো অতএব শাস্তি পাবে, এটাতে আমরা দুইটা স্বাধীন বাক্য পাচ্ছি, তার মানে এটা যৌগিক বাক্য। এবং দেখো যেহেতু সেহেতু আছে, অর্থাৎ যোজক আছে, এবং যেহেতু তুমি দোষ করেছো একটা অধীন বাক্য, যে দোষ করছো, তুমি দোষ করছো এই জন্য তুমি শাস্তি পাবা। এই যে স্বাধীন বাক্য এবং একটা অধীন বাক্য পেয়ে গেলাম। এভাবে যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু ইজিলি আমরা এখান থেকে কি করতে পারি বলো তো, এখান থেকে কিন্তু আমরা বাক্যান্তর করতে পারি, চেঞ্জিং সেন্টেন্সগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেলতে পারি। ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা তাহলে মোটামুটি আমরা কিন্তু আমাদের যেই রুলসের পার্টটা কমপ্লিট করে ফেলেছি। আমরা কি কি শিখলাম? বাক্য কাকে বলে, বাক্যকে তার অর্থানুসারে গঠনগত অনুসারে ভাগ করা হয়। তো আমরা শুধু গঠনগত অনুসারে দেখলাম বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সরল, যৌগিক, জটিল। সরল বাক্যতে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে আর 1000টা অসমাপিকা থাক, সেদিকে আমাদের দেখার দরকার নাই। জটিল বাক্যতে হচ্ছে যোজক থাকবে, সর্বনাম থাকবে, অধীন বাক্য থাকবে, স্বাধীন বাক্য থাকবে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। যৌগিক বাক্যে কি থাকতেছে? যৌগিক বাক্যে হচ্ছে আমাদের দুইটা স্বাধীন বাক্য থাকবে, দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, অথবা 3টাও থাকতে পারে, অথবা 4টাও থাকতে পারে। ওটা অনেকগুলো স্বাধীন বাক্য মিলে একটা যৌগিক বাক্য হবে। সেখানে আবার যোজকও থাকতে পারে।
ক্লিয়ার তোমাদের কাছে? এ হচ্ছে আমাদের বেসিক রুলস ছিল, এবং সেখান থেকে আমরা রূপান্তর করছি সরল থেকে কিভাবে যৌগিকে যাব, সরল থেকে কিভাবে জটিলে যাব, জটিল থেকে কিভাবে যৌগিকে যাব, জটিল থেকে কিভাবে সরলে আসব, যৌগিক থেকে কিভাবে জটিলে যাব, যৌগিক থেকে কিভাবে সরলে আসব, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমাদের পালা হচ্ছে বোর্ডের কোশ্চেন কিছু সলভ করা, অ্যান্ড পাঠ্য বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তোমাদেরকে একটু সলভ করব। এখন এটা তোমাদের পালা, আজকে তোমরা সলভ করবা, আমি শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিব, কারণ এত সুন্দর করে আমরা রুলস পড়েছি আর একটা কিছু বাদ পড়বে না। তাহলে চলো প্রথম কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি সরল বাক্য? চলো তো আমরা দেখি সরল বাক্যটা কিভাবে চিনব। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করবে সেই তো সুখ লাভ করবে। তাহলে আমরা যে সে পেয়ে গেলাম না, তার মানে এটা কি পাইলাম বলো তো? তোমরাই অ্যান্সার করো, আমি কিছু বলবো না। তার মানে এটা একটা কি বাক্য? এটা একটা জটিল বাক্য। এটা কি বাক্য পেয়ে গেলাম আমরা? এটা একটা যে সে, যেহেতু এখানে যোজক আছে, এটা একটা জটিল বাক্য। পুকুরে পদ্মফুল জন্মে, এই যে পুকুরে পদ্মফুল জন্মানো, এটা একটা কাজ হয়েছে না, একটা সমাপিকা ক্রিয়া হয়েছে না? তার মানে এটা কি হবে? আমি তোমাদের বলবো না, তোমরাই বলো। একটা সমাপিকা ক্রিয়া, এটা তুমি কি হবে? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তার বয়স হয়েছে বুদ্ধি বাড়েনি, দুইটা এখানে কিন্তু স্বাধীন বাক্য আছে, তার মানে এটা যৌগিক বাক্য, তাই না? এটা যৌগিক বাক্য। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে, বিপদও আসে দুঃখ আসে, এটাও কিন্তু একটা যৌগিক বাক্য, তাই না? তাহলে এখন আমাদের উত্তর কি হবে? তোমরাই নির্ণয় করো। উত্তর হবে আমাদের পুকুরে পদ্মফুল জন্মে, কারণ এখানে একটা মাত্র সমাপিকা। আমরা জানি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য হয়। অ্যান্সার দেখো বি। তারপর পরবর্তী কোশ্চেনে চলে যাই। জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান, জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান, অর্থাৎ যিনি জ্ঞানী লোক তাকে সবাই সম্মান করে। এটা কোন বাক্য বলো তো? এখানে দেখো তো, এখানে কি কোনো ভেজাল আছে? এখানে কোনো জটিল বাক্য, যৌগিক বাক্যের কি কোনো সাইন আছে? অর্থাৎ ধরো এখানে কি কোনো যোজক আছে, সর্বনাম আছে, তারপরে হচ্ছে এখানে কি কোনো একাধিক সমাপিকা ক্রিয়া আছে? নাই তো, এখানে একটা সমাপিকা আছে। জ্ঞানী লোককে সবাই শ্রদ্ধা করে, তাই না? তিনি সবাই শ্রদ্ধা পান, তার মানে একটা সমাপিকা ক্রিয়া, তার মানে কি আছে? এখানে একটা সমাপিকা আছে। যেহেতু একটা সমাপিকা আছে, তার মানে এটা কি বাক্য বলো তো? না দেখে এটা সরল বাক্য, তাই না? তাহলে অ্যান্সার কি? সরল বাক্য। এবং সুন্দর করে কিন্তু এখানে তোমার ব্যাখ্যাও দেওয়া আছে। তোমার যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তুমি ব্যাখ্যাও পড়ে ফেলতে পারবা, কারণ তোমাদেরকে আমি অনেক ইজি করে বুঝিয়েছি। দেখো নেক্সট কোশ্চেন দেখি। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, বাক্যটি কোন বাক্যের উদাহরণ বলো তো? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাহলে এই যে মেঘ গর্জন করতেছে, এই যে করতেছে, ময়ূর নৃত্য করতেছে, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, তাই না? এটা একটা অসমাপিকা ক্রিয়া, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। মেঘ গর্জন করতেছে, তারপরে কি হবে? মেঘ গর্জন করলে কি হয়? ময়ূর নৃত্য করে। এই যে এটার অর্থ কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, তাহলে এটা কি হয়েছে? অসমাপিকা ক্রিয়া হয়েছে। কিন্তু নৃত্য করাটা এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। তো আমরা বলছিলাম যে একটা বাক্যে যদি একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে এবং একটাও যদি তোমার কি থাকে, সমাপিকা ক্রিয়া থাকে, সেটা কি বাক্য হবে বলো তো? সেটা সরল বাক্য হবে। কিন্তু এখানে যদি আবার যোজক টুজক অ্যাড হয়ে যায় তো তাহলে কিন্তু আবার ঝামেলা ছিল, তাহলে কিন্তু আমরা আবার এটাকে বলে ফেলতাম জটিল বাক্য, তাই না? দেখছো একটু এদিক সেদিক হলে কিন্তু বাক্যটা চেঞ্জ হয়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সরল বাক্য। তারপরে চলে যাই, যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? তোমাকে একটা যৌগিক বাক্যের উদাহরণ খুঁজে বের করতে বলছে। তাহলে যৌগিক বাক্যের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম মনে আছে? দুইটা স্বাধীন বাক্য থাকবে, দেখি তো দুইটা স্বাধীন বাক্য, আবার অনেক সময় যোজক দিয়ে অ্যাড থাকে, আমরা একটু খুঁজে বের করি। প্রথমত বলা হচ্ছে ভিক্ষুককে দান করো। এই যে দান করাটা একটা ক্রিয়া, তাই না? একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল। তারপর আমি কি বললাম? তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এই যে তার যেহেতু মানে তার বয়স হওয়ার পরেও তার বুদ্ধি হয়নি, এই যে হলেও তার বুদ্ধি হয়নি, তার বয়স হলেও তার বুদ্ধি হয়নি, এই যে বুদ্ধি না হওয়া এটাও কিন্তু এখানে একটা ক্রিয়া, তাই না? আর এই হলেওটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, তাই তো? তাহলে একটা ক্রিয়া যেহেতু আছে তার মানে এটা সরল বাক্য, তাহলে দুইটা সরল বাক্য। এখানে আমাকে যৌগিক বাক্য বের করতে বলছে। তারপর আমি দেখি, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটাও কিন্তু একটা সরল বাক্য, যে আমি অনেক কষ্ট করে শিক্ষা লাভ করছি, এখানে কিন্তু কোনো ভেজাল নাই। তার মানে এই যে শিক্ষা লাভটা করছো, এখানে কিন্তু একটা ক্রিয়া পাইলাম আমরা, একটা, তাও কি একটা সমাপিকা ক্রিয়া পাইলাম, তার মানে এটাও সরল বাক্য, তাই না? কি রে ভাই, সবই সরল বাক্য, তাহলে জটিল বাক্য কোনটা?
দেখো বিপদ এবং দুঃখ যৌগিক বাক্য, বিপদ এবং দুঃখ এক সময় আসে, অর্থাৎ বিপদও আসে দুঃখ আসে। তার মানে এখানে দুইটা স্বাধীন বাক্য পাইলাম, দুইটা স্বাধীন বাক্য। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। ডি হচ্ছে আমাদের একটি যৌগিক বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে আর ভুল হবে, ভুল হওয়ার কথাই না, কারণ এত ভালো করে পড়াইছি তোমাদেরকে, এত সুন্দর করে বুঝাইছি। আমাদের সময় আমাদেরকে কেউ এরকম বুঝাইলে আমরাও তো টপ করতাম, তো তোমাদের সবাইকে কিন্তু টপ করতে হবে। তারপরে চলো আমরা চলে যাই। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এই বাক্যটা কি বলো তো? আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এটা কি একটা জটিল বাক্য, সরল বাক্য, নাকি যৌগিক বাক্য, নাকি মিশ্র বাক্য? এটা কিন্তু আমি তোমাদের উদাহরণের মধ্যে পড়ায় ফেলছি যে আমি পড়াশোনা শেষ করে, আমি টিভি দেখা শেষ করে খেলতে যাব, অথবা আমি টিভি দেখা শেষ করে ভাত খাইতে যাব। এই যে পড়াশোনা শেষ করে, করার পর কিন্তু মনের ভাব প্রকাশ পায় নাই, খেলতে যাব সমাপিকা ক্রিয়া, তার মানে এটা একটা সরল বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? অ্যান্সার সরল বাক্য। নেক্সট চলে যাই। সরল বাক্যের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য বলো তো? সরল বাক্যে কি থাকতে পারে? সরল বাক্যের ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে? একটি সমাপিকা ক্রিয়া থাকবে, শুধু যে একটাই সমাপিকা ক্রিয়া থাকবে এমন না, এখানে কিন্তু একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে। তার মানে আমরা গ্যারান্টি দিতে পারি না যে শুধুমাত্র একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এখানে কিন্তু একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে, সেখানে কিন্তু আমাদের কোনো সে থাকবে না। তাহলে এটা অ্যান্সার হবে না। ক্রিয়া অনুপস্থিত থাকতে পারে না, ক্রিয়া অনুপস্থিত থাকলে তো মানে কাজে যদি না হয় তাহলে তো সেটা বাক্যই হবে না, তাহলে এটাও ভুল। সবগুলো ঠিক, দুইটাই তো ভুল হইলো, তাহলে সবগুলো ঠিক কিভাবে হবে? তাহলে বাকি থাকে কি? সি। অর্থাৎ একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে বলছে, সম্ভাবনা। তার মানে হ্যাঁ, একটা সমাপিকা, একটা সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, সেটা আমরা পড়ছি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। ঠিক আছে, নেক্সট চলে যাই। বাক্যে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যত, তত, যেমন, তেমন, যখন, তখন যুক্ত থাকলে সেটা কি বাক্য? সবাই বলো একসাথে, কি বাক্য? সেটা কিন্তু আমাদের কি বলো? সবাই বলো, আমি কিছু বলবো না তোমাদেরকে, তোমরা বলো সেটা কি হবে, তোমরা অ্যান্সার করবা, বলো। আমি কিছু বলবো না। যে, সে, যারা, তারা, যিনি, তিনি, ঠিক আছে, যত, তত, যেমন, তেমন, যখন, তখন, এগুলো যখন যুক্ত থাকে তখন সেটা কি বাক্য থাকে বলো তো? চলো আমরা এত কনফিউজড হয়ে লাভ নাই তো, আমরা জাস্ট রুলসটা দেখবো, তাইলে তো হয়ে গেছে, তাই না? তাহলে চলো আমরা একটু দেখে নিই। এই যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যেমন, তেমন, এগুলো থাকলে কি হবে? কি বাক্য হয়? জটিল বাক্য হয়। ইজি কোশ্চেন, বিজি কোশ্চেন। কিন্তু তোমাদের এখানে আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের এখানে একটা ভুল আছে। কিন্তু আমি না যখন স্লাইডটা চেক করছি, আমি ইচ্ছা করে ভুলটা ডিলিট করি নাই। কারণ হচ্ছে আমি চাইছিলাম যে তোমরা আসলে ধরতে পারো কিনা যে এখানে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। তাহলে চলো আমরা একটু ভুলটাকেই সঠিক করে নিই, তাই না? আমরা একটু ভুলটাকে সঠিক করে নিই। সেটা দেখো, আমরা পড়েছি যে, সে, যারা, তারা, যিনি, তিনি, এগুলো যখন থাকবে তখন সেটা কোন বাক্য হবে বলো তো? তখন সেটা কিন্তু হয় জটিল বাক্য। কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো, এখানে কিন্তু উত্তর দেওয়া আছে যৌগিক বাক্য, তাই না? তার মানে কি এটা ভুল? এই উত্তরটা ভুল দেওয়া আছে। এই উত্তরটা কি এখন তোমরা ধরতে পেরেছো? তাহলে আমরা এটাকে ডিলিট করে দেই, তাহলে তো হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন। যখন তুমি আসবে তখন আমি যাব, এই যে যখন তখন চলে আসছে, যখন তুমি আসবে তখন আমি যাব, এবং আশাটা একটা কি অধীন বাক্য, এই যে আমি যাব একটা স্বাধীন বাক্য। তার মানে এই যে সাপেক্ষ যোজক চলে আসলো, অধীন বাক্য, স্বাধীন বাক্য চলে আসলো, তাহলে এটা কি হবে? নিঃসন্দেহে এটা হবে আমাদের কি বাক্য বলো? এটা হবে আমাদের জটিল বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, জটিল বাক্যে কি থাকে বলো তো? সাপেক্ষ সর্বনাম থাকে, সাপেক্ষ যোজক থাকে, সাধারণ যোজক থাকে, নাকি ক, খ? আমরা জানি জটিল বাক্যে সাপেক্ষ সর্বনামও থাকে, সাপেক্ষ যোজকও থাকে। তাহলে অ্যান্সার হবে ক এবং খ দুইটাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক এবং খ। তারপরে দেখো, এখানেও দেখো একটা অ্যান্সার ভুল দেওয়া দিছে, তাহলে আমাদের এটা দেখার দরকার, কারণ আমরা অলরেডি পেরে গেছি। তাহলে এই ভুলটাকে আমরা কি করে দিব? মাইন্ড থেকে ডিলিট করে দেব। তারপর চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নিচের কোনটি সাপেক্ষ সর্বনাম যুক্ত জটিল বাক্য? সাপেক্ষ সর্বনাম যুক্ত জটিল বাক্য আমরা যখন দেখছিলাম সর্বনামগুলো কি কি ছিল, যিনি, তিনি, যারা, তারা, এরকম পেয়েছিলাম না? যিনি বিদ্বান, তিনি বিনয়ী, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, যদি তুমি আসো তাহলে আমি যাব,
যখন বৃষ্টি নামে তখন ময়ূরেরা নাচে। যেহেতু তুমি পরিশ্রম করছো সেহেতু। দেখো এই যে যেহেতু, সেহেতু, যখন, তখন, যদি, তাহলে, এই জিনিসগুলো আমরা কি পেয়েছিলাম? এই জিনিসগুলোকে কিন্তু আমরা বলেছিলাম সাপেক্ষ যোজক। কিন্তু স্পেসিফিক্যালি সাপেক্ষ সর্বনাম বলা হয়েছিল কোনটা বলো তো? এই যে যিনি এবং তিনিকে, না, যিনি তিনিকে আমরা বলবো যে এখানে কি বলতো? এখানে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম। তাহলে সাপেক্ষ সর্বনামগুলো যেহেতু বইয়ে দেওয়া আছে তাহলে অ্যান্সার করে ফেলবো আমরা, একদম চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলবো। তারপর দেখো সেম ভাবে এখানেও ভুল করছে ভাই, এত ভুল করছে, এখন তো তোমরা ধরে আমাকে মাইট দিবা চাপু। এটা কিন্তু আমি ভুল করি নাই, হ্যাঁ, আমাকে মাইট দিয়ে লাভ নাই, কারণ এটা টাইপিস্টরা ভুল করছে, কিন্তু আমি তোমাদের সঠিকভাবে সলভ করাই দিছি। দেন দেখো কমা, সেমিকোলন ইত্যাদির সাহায্যে যুক্ত হয় কোন বাক্য? কমা, সেমিকোলন ইত্যাদির মাধ্যমে কোন বাক্যটা যুক্ত হইতো? একদম শেষের দিকে যেটা ছিল বলো তো, দেখি কার কার মনে আছে, কার কার মনে আছে, দেখি তো কার কার মনে আছে। কমা, সেমিকোলন ইত্যাদির মাধ্যমে কোনটা কোনটা যুক্ত হয়? এটা আমরা পাইছিলাম না যে যোজক না থাকলেও যদি কমা, সেমিকোলন ইত্যাদি ব্যবহৃত হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। মনে থাকবে তোমাদের? মনে থাকবে? মনে থাকবে তোমাদের? যদি কনফিউশন থাকে চলো আমরা রুলস দেখে নিই। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাই আমরা রুলস দেখে নেব, প্যারা নেই, চিল চিল করবো আর আমরা রুলস দেখবো, কোনো প্যারা নেই, আমরা একদম চিল মোমেন্টে কিন্তু আমরা কি করব? রুলস দেখবো। চলো চলে যাই। যৌগিক বাক্যতে কি দেখছি দেখো, কুলন, ঢেস ইত্যাদি। যদি আমি কি মিথ্যা কথা বলতেছি? একটা মিথ্যা কথা কিন্তু বলি না, সব প্রশ্ন দেওয়া আছে, এগুলো যৌগিক বাক্যের উদাহরণ। তাহলে আমরা দিব হচ্ছে এগুলা কি বাক্য বলো? উত্তর কি হবে? উত্তর হবে যৌগিক বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্নতে বলতেছে বাক্যের রূপান্তর কি বলতো? বাক্যের রূপান্তর আমরা কখন বলবো? আমরা বলবো যে যখন একটা বাক্যকে আরেকটা বাক্যে রূপান্তর করার সময় তাদের অর্থের কোনো পরিবর্তন আমরা করি না, তখন সেটাকে বলা হচ্ছে বাক্য রূপান্তর। অর্থাৎ যে কোনো উপায়ে বাক্যকে রূপান্তর করা, না বাক্যের পরিবর্তন ঘটিয়ে, না বাক্যের পদগুলো রূপান্তর করে, না বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে। ইয়েস, দ্যাট ইজ দ্য আনসার। ক্লিয়ার তোমাদের কাছে? নেক্সট প্রশ্নে চলে যাই। জটিল থেকে সরল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি করতে হয় বলতো? জটিল থেকে সরল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে সাপেক্ষ সর্বনামগুলোকে বাদ দিয়ে দিতে হয়, সাপেক্ষ যোজকগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হয়। সাপেক্ষ যোজক যোগ করতে হয় না, সাপেক্ষ সর্বনামগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হয় এবং সাপেক্ষ যোজকগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হয়। তাহলে অ্যান্সার হবে ক এবং খ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক এবং খ। এবং পরবর্তী প্রশ্নে আমার রয়েছে কোনো বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়? কোন বাক্যে, কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয় বলো তো? বলো কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়? একদম লাস্টেরটা যেটা আমরা পড়ছি, কোন বাক্য হবে সেটা বলো, অ্যান্সার করো। একাধিক সমাপিকা ক্রিয়া কিন্তু থাকে শুধুমাত্র যৌগিক বাক্যে। এখানে কিন্তু আমরা একাধিক সমাপিকা ক্রিয়া না থাকলে সেটা যৌগিক বাক্য, অর্থাৎ একাধিক স্বাধীন বাক্য মিলেই কিন্তু একটা যৌগিক বাক্য হয়, তাই না? আর কি কোনো কনফিউশন আছে এই অধ্যায় নিয়ে? আই থিঙ্ক আর নাই কনফিউশন। আর এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা আনসার দিতে পারবা, এটা তোমাদের উপর আমার কনফিডেন্স আছে, ঠিক আছে? তো যদি কোনো অংশ নাম বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।